আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকে ক্লাস হলো বিবিএ ফার্স্ট ইয়ারের সাথে প্রিন্সিপালস অফ মার্কেটিং এর ক্লাস। আমি গত ক্লাসে প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে ক্লাস শুরু করেছিলাম। আমাদের তোমাদের সিলেবাস অনুযায়ী এভাবে দেওয়া আছে। এখানে অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে, একটা হলো প্রাইসিং অ্যান্ড ইটস স্ট্র্যাটেজি, কিভাবে প্রাইসিং কাকে বলে বা এটা স্ট্র্যাটেজিগুলো আমরা কিভাবে সেট করব, বা প্রাইসিংটাকে আমরা কিভাবে সেট করব, কি কি ফ্যাক্টরস এখানে কনসিডার করব। আর আরেকটা আমাদের আছে নিউ প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি, প্রোডাক্ট মিক্স প্রাইস, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিগুলো আমাদের নেক্সট পার্টটাতে আছে। তাহলে আমাদের প্রথম পার্টে আমরা গত ক্লাসে এই যে ফ্যাক্টরস টু বি কনসিডার্ড এগুলো আমরা দেখেছি। তো আমরা ফ্যাক্টরস কনসিডারের মধ্যে বলেছিলাম কি, যে কাস্টমারের পারসেপশন আছে, কাস্টমারের পারসিভড ভ্যালু একটা আছে, আরেকটা হলো প্রোডাক্ট কস্ট আছে। এবং আমাদের এই কাস্টমারের যে পারসিভ ভ্যালু, কাস্টমার কি চোখে দেখছে, কি প্রাইসে সে প্রোডাক্টটা পেতে চাচ্ছে, এটা হবে একদম ম্যাক্সিমাম। আমরা এই ম্যাক্সিমাম এই প্রাইসটা সেট করতে পারি। আর কস্ট, যে প্রোডাক্ট কস্টটা যেটা কোম্পানির তরফ থেকে যে কস্টিংটা আমরা দেখি, তাহলে সেটা হবে সর্বনিম্ন, তার নিচে অ্যাকচুয়ালি যাওয়া যাবে না। প্রোডাক্ট কস্ট যেটা হলো তার থেকে নিচে প্রাইসিং করলে তো কি হলো, আমাদের লসই হয়ে গেল। তাহলে আর আমাদের কোথায় মার্কেটিং করে লাভটা কি, বা ব্যবসা আমরা করছি কেন? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি করতে হবে, যে আমাদের কাস্টমার যে পারসেপশনটা, কাস্টমারের যে ভ্যালু সে দিতে চাচ্ছে, সেটা আমরা হায়েস্ট লেভেল, সেটা আমাদের আপার সিলিং, আর আমাদের লোয়ার যে লিমিটটা, সেই লিমিটটা হলো, বেসটা হলো আমাদের কাস্টমার, যে আমাদের প্রোডাক্টের যে কস্টটা। আর মাঝখানে যেটা ছিল সেটা আমাদের হলো আদার যে ইন্টারনাল ফ্যাক্টরস বা এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো আছে, যেগুলো আমাদের প্রাইসিং স্ট্র্যাটেজি করার সময় আমাদের এটা কনসিডার করতে হবে, বা যেগুলো আমাদের প্রাইসিং স্ট্র্যাটেজিকে এফেক্ট করে, সেইগুলোকে আমরা এখানে লিখেছি। তাহলে আসো আমরা পারসিভ ভ্যালু, এটা তো আমরা এই স্লাইডটা আমরা গত ক্লাসে দেখেছি, যে ভ্যালু বেসড প্রাইসিং কিভাবে হচ্ছে আমরা সেটা দেখেছি। আমরা কস্ট বেসড প্রাইসিং শুরু করেছিলাম। কস্ট বেসড প্রাইসিংয়ে আমাদের প্রথমে যেটা ছিল সেটা হলো বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ কস্ট আমরা শিখেছি, ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট আর টোটাল কস্ট। ভ্যারিয়েবল কস্ট কোনগুলো, যেগুলো আমাদের প্রোডাকশনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, প্রোডাকশন বাড়ছে, ভ্যারিয়েবল কস্ট বাড়ছে, তার মানে হলো পার ইউনিটে এটা ফিক্স থাকছে। আর আমাদের ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট হলো এটা টোটালটা ফিক্স, কিন্তু যত ভলিউম বাড়বে তত পার ইউনিটের কস্টটা কমে আসবে। তাহলে ফিক্সড কস্ট হলো যেটা ভলিউমের সাথে সাথে কোনো চেঞ্জ হচ্ছে না, একদম ফিক্সড, সেটা হলো আমাদের ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট দুটো মিলে আমাদের টোটাল কস্ট। আচ্ছা, এখানে এই স্লাইডটা দিয়ে আমি গত ক্লাসে শেষ করেছিলাম। এখানে দেখো যে ডিফারেন্ট লেভেল অফ প্রোডাকশনে কস্টটা কীভাবে চেঞ্জ হচ্ছে, সেখানে সেই ছবিটা এই দুটো গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। যেমন প্রথম গ্রাফটাতে আছে এটা শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট কার্ভ। এখানে দেখো যে ধরা হয়েছে যে একটি কোম্পানি 1000 ইউনিট, সে প্রতিদিন 1000 ইউনিট সে উৎপাদন করবে, এরকম একটা প্ল্যান সে স্থাপন করেছে, ইনস্টল করেছে। তাহলে 1000 ইউনিট পর্যন্ত তার যে কস্টটা, সে যদি একেবারে 1000 ইউনিট উৎপাদন করতে পারে, তাহলে দেখো তার পার ইউনিট যে কস্ট পার ইউনিটটা, সেটা একদম লোয়েস্ট। কিন্তু এর থেকে যদি কম উৎপাদন করে, তাহলে তার পার ইউনিট কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। কারণটা কি? কারণ হলো পার ইউনিট যে ফিক্সড কস্টটা, সেটা বেড়ে যাবে। 1000 ইউনিট যদি 10,000 টাকা মনে করো যদি ফিক্সড কস্ট হয়, তাহলে 1000 ইউনিট তৈরি করলে সেটা কত, 10 টাকা আসবে, কিন্তু তার থেকে কম হলেই তো 10 টাকা থেকে বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কম হলে, আবার দেখো যদি বেশি হয়, আমি যদি 1000 ইউনিটের বেশি করি, তাহলে তো আমাদের ফিক্সড কস্ট কমে আসার কথা, তাহলে তো এখানে আরও আমাদের পার ইউনিট কস্টটা কমে যাওয়ার কথা। কিন্তু এখানে দেখো দেখাচ্ছে যে পার ইউনিট কস্টটা কিন্তু বেড়ে যাচ্ছে 1000 ইউনিটের বেশি হলে। কেন? কি কারণ? কারণ হলো তুমি যে অ্যারেঞ্জমেন্টটা করেছো, সেই অ্যারেঞ্জমেন্টটা করেছো হলো 1000 ইউনিটের জন্য, তুমি এর থেকে বেশি ইউনিটের জন্য করোনি। তাহলে তুমি এর থেকে যখন বেশি ইউনিট উৎপাদন করতে যাবে, তখন তোমার ম্যানেজমেন্টের সমস্যা হবে, ব্যবস্থাপনার সমস্যা হবে, হয়তো লস টাইম বাড়বে। ঠিক আছে, ওয়েটিং টাইম, লস টাইম, এগুলো বেড়ে যাবে। তাহলে সেই কারণে আমাদের একদম, যদি আমি 1000 প্ল্যান্টের জন্য আমার অ্যারেঞ্জমেন্টটা করে থাকি, তাহলে 1000 পর্যন্ত আমি যখন উৎপাদন করব, তখন আমার কস্ট, পার ইউনিট কস্টটা হবে সর্বনিম্ন। এর থেকে কম হলেও বেশি হয়ে যাচ্ছে পার ইউনিট কস্ট, বেশি হলেও বেশি হয়ে যাবে। পরের যে গ্রাফটা আছে, এটাতে দেখো বলা হচ্ছে যে এই যে শর্ট রান আমাদের অ্যাভারেজ কস্ট কার্ভগুলো মিলেই কিন্তু লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ এসেছে। এবং যদি আমি 1000 জায়গায় 2000 অ্যারেঞ্জমেন্ট করলাম, দুটো প্ল্যান্ট আমি বসিয়েছি যে আমি উৎপাদন করব, তাহলে সেখানে দেখো আমাদের পার ইউনিট কস্ট কিন্তু কমে আসছে না, এখান থেকে এখানে আরও কমে আসলো। এবং এটা যদি 3000-এর জন্য হয়, আরও কমে আসছে। কিন্তু 4000-এর জন্য হলে কিন্তু আবার বাড়ছে। তার মানে কি, তোমার
যে ফ্যাক্টরি বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ে হয়তো 3000 ক্যাপাসিটি আছে, তার বেশি নাই। তাহলে তুমি তার বেশি উৎপাদন করতে গেলে তখন আবার কি হবে, সে একইভাবে লসগুলো অনেক অনেক ধরনের লস অ্যারাইজ করবে, যেটা আমাদের কস্টটাকে বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে যখন আমি 3000 ইউনিট পর্যন্ত উৎপাদন করছি তখন আমার কস্ট কার্ভ কিন্তু সব থেকে কম। এবং যত এরকম ভলিউম যত বাড়ানো যাবে, তোমার ক্যাপাসিটির মধ্যে যদি সেটা থাকে, সেই ক্যাপাসিটির মধ্যে হলে সেটা তোমার পার ইউনিট কস্ট কার্ভটা আস্তে আস্তে নেমে আসবে। এবং এটা খেয়াল করে দেখো যে লং রানে আমাদের এই যে কস্ট কার্ভটা কিন্তু কি ডাউনওয়ার্ড না, আমাদের নিম্নগামী, নিচের দিকে আসছে। তাহলে এখান থেকে এখানে আমরা ডিফারেন্ট লেভেল অফ কস্টের যে চেঞ্জটা হচ্ছে সেটা আমরা দেখলাম। এবং এখান থেকে আমরা একটা আইডিয়া পাই, সেটা হলো আমাদের এক্সপিরিয়েন্স কার্ভ। হ্যাঁ, এই যে আমাদের নেক্সটটা হলো আমাদের এক্সপিরিয়েন্স কার্ভ বা লার্নিং কার্ভ আমরা বলি। লার্নিং কার্ভটা কি বলছে, দ্য ড্রপ ইন দ্য অ্যাভারেজ পার ইউনিট প্রোডাকশন কস্ট, যে অ্যাভারেজ পার ইউনিট যে প্রোডাকশন কস্টটা এই যে ডাউনওয়ার্ড, এটাকে একটা বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স কার্ভ। মানে এই যে তুমি কিভাবে তুমি যত বেশি, আজকে তুমি অল্প উৎপাদন করছো, কিন্তু তুমি যত বেশি উৎপাদনে যাবা তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, তুমি নিত্য নতুন অবস্ট্রাগল ফেস করে করে এগিয়ে যাচ্ছে এবং তোমার কিন্তু অভিজ্ঞতা বাড়ছে। এবং এইটাকে তুমি যদি কাজে লাগাতে পারো, যে আস্তে আস্তে তোমার যে অ্যাভারেজ কস্ট কার্ভের পার ইউনিট কস্টটা যে কমে আসছে, এটাকে কাজে লাগাতে পারলে আমাদের প্রফিটেবিলিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের আমাদের এটাকে আমরা বলছি অ্যাভারেজ আমাদের এক্সপিরিয়েন্স কার্ভ আমরা বলছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো আমাদের যে প্রাইসিংটা আমরা করি, একটা হতে পারে কস্ট প্লাস প্রাইসিং। হ্যাঁ, কস্টের সাথে আমরা একটা মার্জিন অ্যাড করে আমরা প্রাইসিং করতে পারি। কস্টের যে আমাদের প্রাইসিং আর পার্সিভ ভ্যালু তো আমাদের আমি আগেই বলেছি যে এটা আমাদের কাস্টমারের কি চাচ্ছে তার উপর বেস করে সেই প্রাইসিংটা, এটাকে আমরা টার্গেট কস্টিংও বলা হয়। তাহলে আমাদের আমরা কোম্পানির তরফ থেকে একটা স্ট্যান্ডার্ড মার্কআপ সেট করা হয়, যে আমি এই মার্কআপটা চাই। এটা সাধারণত কিসের উপর হয়, আমাদের যে মূলধনের যে ব্যয়টা আছে সেই ব্যয়ের উপর বেসিস করে কিন্তু আমরা এই মার্কআপটা রেডি করে রাখি, যে হ্যাঁ এই পরিমাণ মূলধনের ব্যয়টা আমাকে প্রোভাইড করতে হবে, তাহলে তার থেকে একটু বেশি আমাদের মার্কআপ থাকে। মিনিমাম যে আমরা রিটার্নটা বলি, মিনিমাম রিটার্নটা কস্ট অফ ক্যাপিটালের সমান হয়। তাহলে ইউনিট কস্টটা কি ভ্যারিয়েবল কস্ট আর ফিক্সড কস্টের পার ইউনিট ফিক্সড কস্টের যোগফলই তো আমাদের ইউনিট কস্ট। তাহলে এটার সাথে যদি আমাদের এই মার্কআপটা সেলসের উপরে বলা থাকে, তাহলে সূত্রটা হবে এরকম। এটা তো আমরা সবাই জানি আসলে, এখানে যদি বলে সেলসের উপরে 20%, তাহলে সেটা আসলে কস্টের উপরে কত 80% না, মানে আমাদের লেস মানে কস্ট তখন হবে 80%, 100% হলো সেল আর কস্ট হলো 80%। তখন আমরা ইউনিট কস্টকে এই যে 1 মাইনাস ডিজায়ার্ড রিটার্ন অন সেলস দিয়ে ডিভাইড করলেই আমাদের হয়ে যাবে। এটা কিন্তু রিটার্ন অন সেলস, খেয়াল করো, এটা কিন্তু রিটার্ন অন সেলস, মানে মার্কআপটা আমি সেলসের উপর ধরছি। আর যদি কস্টের উপরে ধরি তাহলে একদম সিম্পলভাবে আমাদের ইউনিট কস্ট এন্ড ডিজায়ার রিটার্ন অন কস্ট এটাকে আমরা যোগ করব। ডিজায়ার রিটার্নটা যোগ করে, মানে ইউনিট কস্টের সাথে আবার ইউনিট কস্ট ডিজায়ার রিটার্নটা যোগ করব, তাহলে সেটাই আমাদের হয়ে যাবে কস্ট প্লাস প্রাইস। এখানে কিন্তু একটু ভুল আছে, এখানে ইউনিট কস্ট প্লাস হবে তারপরে আমাদের এটা আসবে, তাই না? এটা এখান থেকে আমরা ইউনিট কস্ট প্লাস ডিজায়ার রিটার্ন অন কস্ট আমরা কি পাই, প্রফিটটা আমাদের হলো, তার সাথে ইউনিট কস্টটাকে আমরা অ্যাড করে দেব। আচ্ছা, তাহলে এভাবে একটা প্রাইসিং হতে পারে, কস্ট প্লাসের উপরে প্রাইসিং হতে পারে। হ্যাঁ, এভাবে এটা এটা কিন্তু অনেক পুরানো ধারণা, মানে এটা একদম ট্র্যাডিশনাল যেভাবে আমরা করে এসেছি সেই ধারণা, আমাদের যে আমরা পার্সিভ ভ্যালু পড়েছি এটাই কিন্তু নতুন ধারণা। আচ্ছা, এরপরে দেখো এখানে ব্রেক ইভেন অ্যানালিসিসটা আমরা শিখবো, টার্গেট প্রফিট প্রাইসিং। ব্রেক ইভেন অ্যানালিসিস, যে অ্যানালিসিসের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন সেই বিন্দু, যে বিন্দুতে এসে আমরা ফিক্সড কস্টকে রিকভার করতে পেরেছি, মানে যে বিন্দুতে নো প্রফিট নো লস। নো প্রফিট নো লস মানে কি, আমি আমার যা সব ধরনের কস্টকে আমি রিকভার করতে পেরেছি, তাহলে সেই বিন্দুটা আমরা জানতে চাই। তাহলে এখানে দেখো আমাদের ব্রেক ইভেন যদি আমরা ভলিউম জানতে চাই, তাহলে ফিক্সড কস্ট ডিভাইড বাই প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট, এটাকে আমরা কন্ট্রিবিউশন মার্জিনও বলি, তাই না? যেটাকে আমরা কন্ট্রিবিউশন মার্জিনও বলি। তাহলে আমাদের আর যদি টার্গেট সেলস ভলিউম হয়, আমাদের এটা তো ব্রেক ইভেন ভলিউম, তাই না? এই সূত্রগুলো আসলে আমার ধারণা তোমাদের সবারই পরিচিত, সেই জন্য আমি খুব বেশি এটা ব্যাপার ব্যাখ্যা দিচ্ছি না। এখানে আমাদের যখন আমরা ভলিউমে বের করছি আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, তখন এটা ভলিউম মানে ইন ইউনিট, আর টাকা হলে এটা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হয়ে যাবে, তাই না? এটা প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই প্রাইস, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আচ্ছা, এটা তাহলে এখানে কি ফিক্সড কস্টকে আমি কত তাড়াতাড়ি রিকভার করতে পারি। তাহলে এই যে তুমি যদি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে চাও, তুমি কত প্রাইস নির্ধারণ করবে, এটা কিন্তু এই ব্রেক ইভেন পয়েন্টের মাধ্যমে, যে সূত্রটা আছে এর মাধ্যমে তুমি নির্ধারণ করে নিতে পারো। এবং তার সাথে যদি একটা টার্গেট প্রফিট তোমার থাকে, যে আমি
ব্রেক ইভেন পয়েন্টে যাওয়ার পরে আমি এতটুকু টার্গেট প্রফিট আর্ন করতে চাই, তাহলে আমাদের সূত্রটা জাস্ট ফিক্সড কস্টের সাথে টার্গেট প্রফিটটা অ্যাড হয়ে যাচ্ছে, আর কিছুই না। তাহলে এটা হলো আমাদের ব্রেক ইভেন যে অ্যানালিসিসটা আমরা করি। ব্রেক ইভেন অ্যানালিসিসের মাধ্যমে এখানেও আমরা প্রাইসিংটা সেট করতে পারবো যে ঠিক কত প্রাইস হলে কত ভলিউম হবে, এভাবে আর কি, কত প্রাইস হলে কত ভলিউম হবে, বা মার্কেটে আমার ডিমান্ডটা কত, সেই অনুযায়ী আমি কত প্রাইস তাহলে সেট করব। হ্যাঁ, আমি যদি ডিমান্ডটা জানি যে হ্যাঁ আমি এই মুহূর্তে এতটুকু সেল করতে পারবো, তাহলে আমি কতটুকু প্রাইস আমি নির্ধারণ করব। তাহলে এভাবে আমরা ব্রেক ইভেন যে ফর্মুলা পয়েন্টে যে ফর্মুলাটা আছে বা টার্গেট সেলস ভলিউমের যে ফর্মুলাটা আছে, এর মাধ্যমে কিন্তু আমরা প্রাইসিংটা করে নিতে পারি, প্রাইসিং এর অ্যানালিসিসটা আমরা করতে পারি। এখানে দেখো আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একটু দেখাতে চাই যে ব্রেক ইভেন পয়েন্টটা কীভাবে কাজ করছে। যেমন এখানে আমাদের ওয়াই এক্সিসে টাকার পরিমাণ আছে এবং এক্স এক্সিসে আমাদের সেলস ভলিউম আছে। তাহলে ফিক্সড কস্ট দেখো, ফিক্সড কস্ট যে কার্ভটা, এই কার্ভটা একদম সোজা চলে গেছে, মানে কি হচ্ছে যে যত সেলস ভলিউম যতই বাড়ুক না কেন, এই টাকার পরিমাণটা সেম, চেঞ্জ হচ্ছে না। এটা যদি 10,000 টাকা হয় তাহলে 10,000 টাকায় সব জায়গায়, যতক্ষণ পর্যন্ত আমার ক্যাপাসিটি এক্সিড আমি না করছি, তাহলে আমাদের সেলস ভলিউমের সাথে সাথে ফিক্সড কস্টে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, কিন্তু টোটাল কস্ট কার্ভটা দেখো উপর দিকে উঠে গেছে। টোটাল কস্ট কার্ভটা সবসময় আমরা ফিক্সড কস্ট থেকে শুরু করি। টোটাল কস্ট, আমি এটা কিন্তু টোটাল কস্ট, নন ভ্যারিয়েবল কস্ট, যে টোটাল কস্ট কার্ভ। তার মানে কি, তোমার যদি আমি যদি এতটুকু জায়গা ধরি, তাহলে এই জায়গাটা হলো আমাদের ফিক্সড কস্ট এবং এতটুকু হলো আমাদের ভ্যারিয়েবল কস্ট। এবং টোটাল কস্টের রেখাটা কখনোই জিরো থেকে শুরু হচ্ছে না, মূল বিন্দু থেকে শুরু হবে না, কারণ যেহেতু একটা ফিক্সড কস্ট আছে। তুমি যদি এক ইউনিট ভলিউম তুমি যদি উৎপাদন নাও করো, তাও তোমার এই ফিক্সড কস্টটা হবেই। সুতরাং টোটাল কস্ট কখনোই তোমার জিরো হচ্ছে না। এখান থেকে আমাদের ফিক্সড কস্টের যেখানে শুরু, সেখান থেকে কিন্তু আমাদের টোটাল কস্টটা শুরু হয়ে গেল। আর রেভিনিউটা আমাদের কি হবে, রেভিনিউটা জিরো থেকে শুরু হচ্ছে, যে আমি বিক্রি করি নাই, সুতরাং আমার কোনো আর্ন হয় নাই, তাহলে এটা হলো রেভিনিউ, টোটাল রেভিনিউ লাইন। এবং টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট যে বিন্দুতে ছেদ করেছে, আমরা ব্রেক ইভেনে কি বলেছি যে নো প্রফিট নো লস। তাহলে নো প্রফিট নো লস হতে হলে টোটাল রেভিনিউ ইকুয়ালস টু টোটাল কস্ট হবে। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুতেই তো আমার, যে বিন্দুতে পরস্পর ছেদ করলো, সমুচ্ছেদ করলো, সেই বিন্দুটাই তো আমাদের কি হলো, আমাদের এই বিন্দুতে টোটাল কস্ট ইকুয়ালস টু হবে টোটাল রেভিনিউ। তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, এই বিন্দুটা আমাদের জন্য ব্রেক ইভেন পয়েন্ট। এবং এর এই যে উপরের যে এরিয়াটা, এটা হলো আমাদের প্রফিট এরিয়া। মানে কি, তুমি যদি এই বিন্দুটা ধরো, তাহলে এখানে হলো তোমার কস্ট আর এটা হলো তোমার প্রফিট। তাহলে টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্টকে বাদ দিলে এই যে তোমার প্রফিট। তাহলে এই ব্রেক ইভেনের পরের জায়গাটা আমাদের প্রফিট এরিয়া, আর এই পাশের জায়গাটা কিন্তু আমাদের লসের এরিয়া। কারণ এখানে দেখো টোটাল কস্টটা টোটাল রেভিনিউ থেকে বেশি, একেবারে এই বিন্দু পর্যন্ত টোটাল কস্টটা টোটাল রেভিনিউ থেকে বেশি। আর আমাদের এই যে এই এতটুকু জায়গা, এই জায়গাটাকে আমরা মার্জিন অফ সেফটি বলি। এটা, এই কনসেপ্টটা আমাদের এখানে দরকার নেই, সেটা আমাদের আসলে ইকোনমিক্সে আমরা পড়ি, অথবা আমাদের অন্যান্য যে তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, ওখানে তোমরা এগুলো পড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে দেখো আদার ইন্টারনাল এক্সটার্নাল কনসিডারেশন ইফেক্টিং প্রাইস ডিসিশন। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হলো কস্ট, যে বেসটা, কস্ট বেস আমরা প্রাইসিংটা করে থাকি, তার উপর বেসিস করে আমরা কস্ট প্লাস প্রাইসিং কীভাবে করি সেটা আমরা দেখলাম, আর ব্রেক ইভেন পয়েন্ট আমরা দেখে নিলাম, অ্যানালিসিসটা আমরা দেখে নিলাম। এখানে আসো আদার কনসিডারেশন, মানে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে এটা, এই কনসিডারেশন আমরা দেখলাম, আমরা কস্টের কনসিডারেশন দেখলাম। এখন আমরা এছাড়াও আরও কিছু আছে, যেমন এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি, অবজেক্টিভস অ্যান্ড মিক্স, এটা একটা ফ্যাক্টর। তারপরে অর্গানাইজেশনাল কনসিডারেশন, অর্গানাইজেশন যে স্ট্রাকচার, এটা একটা ব্যাপার। নেচার অফ দ্য মার্কেট অ্যান্ড ডিমান্ড, মার্কেটের ডিমান্ড এবং প্রাইসের যে যে কম্বিনেশনটা, সেটা। আর মার্কেটের নেচারটা কি, কম্পিটিটর স্ট্র্যাটেজি অ্যান্ড প্রাইস, কম্পিটিটর্স তোমার প্রতিযোগীর প্রাইসিংটা কি, এবং আদার এক্সটার্নাল ফ্যাক্টরস। ঠিক আছে, আচ্ছা এবার আসো দেখো আমরা একটা একটা করে দেখি। যেমন এখানে প্রথমেই বলেছে মার্কেটিং স্ট্র্যাটেজি, অবজেক্টিভস অ্যান্ড মিক্স। মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে আমরা কি, আমরা যখন একটা টার্গেট করি, একটা গ্রুপকে টার্গেট করেছে, আমাদের পজিশনিংটা কি হবে, তার উপর বেসিস করে কিন্তু তোমার প্রাইসিংটা হবে। যেমন এখানে একটা উদাহরণ আছে হোন্ডা সিভিকের। হোন্ডা সিভিক যখন তারা বাজারে নিয়ে এসছে, তাদের কিন্তু পজিশনিংটাই ছিল যে এটা একটু লাক্সারিয়াস, হ্যাঁ, এটা একটু আপার ক্লাসের জন্য তারা এই হোন্ডা সিভিককে ইন্ট্রোডিউস করেছে বা ডিজাইন করেছে, যার কারণে এটার প্রাইসিংটাও কিন্তু অ্যাবাভ 10,000 রুপিস, মানে রুপিস হিসেবে যদি আমরা বলি 10,000 রুপিস, অথবা এটাকে যদি এমনিতে বলো 20 লাখ টাকার উপরে প্রায়, এরকমভাবে তারা
এটার প্রাইসিং করেছে। কারণ তারা ধরে, কারণ তুমি লাক্সারি যদি কারের কথা বলো তাহলে কমে হলে যারা ক্রেতা তারা আবার মনে করতে পারে যে না এটা তার জন্য না, এরকম মনে করতে পারে। তো তাকে কিন্তু যেহেতু তাদের পজিশনিংটা ছিল লাক্সারিজ মানে কারের দিকে আপার ক্লাসের জন্য, তারা কিন্তু প্রাইসিংটাও সেভাবে করেছে, অনেক হাই প্রাইসিং করেছে। আবার এটা দেখো যে তারা আবার এই হোন্ডা জ্যাজ যে ইন্ট্রোডিউস করেছিল, এটা কিন্তু তারা যে মারুতি, হ্যাঁ মারুতি 800-এর যে বিপুল একটা কি বলবো মার্কেট পেয়েছিল ইন্ডিয়াতে বা বাংলাদেশে, মানে এটা এটা আসলে খুব ছোট একটা কার, যেখানে সেখানে অলিগলিতে এটা মানে যেতে পারে। এটার কনসেপ্টের উপর বেসিস করে কিন্তু মানে এটাকেই তারা প্রাইসিং স্ট্র্যাটেজির সময় স্ট্যান্ডার্ড ধরেছে যে আমাকে পজিশনিং করতে হবে ইকোনমিক কারে। তাহলে ইকোনমিক কার কোনটা? ইকোনমিক কার হলো মারুতি। যদিও তাদের কনসেপ্টটা ডিফারেন্ট ছিল, যে আমি তো তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে টাটা, রতন টাটা তিনি এটা ইন্ট্রোডিউস করেছিল আমাদের টাটা ন্যানো, কিন্তু প্রাইসিং করার সময় কিন্তু সেটা 1 লাখের মধ্যে রাখতে হয়েছে। কারণ যেহেতু মারুতিকে টার্গেট করা হয়েছে যে মারুতির যারা বায়ার তারাই কিনবে বা সেই লেভেলের কাস্টমারই কিনবে, সেই ইনকাম গ্রুপের কাস্টমারই কিনবে, সেই কারণে এটাকে বিলো 1000 রুপি এভাবে করা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমার প্রোডাক্টের পজিশনিংটা কি? হ্যাঁ, তাহলে দেখো কি বলছে যে দাস প্রাইসিং স্ট্র্যাটেজি ইজ লার্জলি ডিটারমাইন্ড বাই ডিসিশন অন মার্কেট পজিশনিং। তুমি তোমার প্রোডাক্টটাকে কিভাবে পজিশনিং করতে চাও, ঠিক আছে, কিভাবে, এটা কি ইকোনমিক প্রোডাক্ট হিসেবে নাকি এটা লাক্সারিয়াস প্রোডাক্ট হিসেবে, না কিভাবে কি পজিশনিং তুমি করতে চাও, তার উপর বেসিস তোমার কিন্তু তোমার প্রাইসিংটা সেভাবে সেট করা লাগবে আর কি, করতে হবে। আচ্ছা, এরপরে দেখো অবজেক্টিভস, যে আমরা বিভিন্ন ধরনের অবজেক্টিভস, কি অবজেক্টিভস আমার আছে তার উপরে প্রাইসিং হতে পারে। যেমন দেখো বলছে কি সেট প্রাইস টু অ্যাট্রাক্ট নিউ কাস্টমার, আমার অবজেক্টিভ হতে পারে নতুন কাস্টমারকে আমি অ্যাট্রাক্ট করব। অথবা কি প্রফিটেবলি রিটেন এক্সিস্টিং কাস্টমার, নতুন কাস্টমারকে আমি অ্যাট্রাক্ট করবো, পুরানো কাস্টমারকে ধরে রাখবো, এরকম আমার অবজেক্টিভ হতে পারে। তার উপর বিশেষ করে নতুন কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য আমাকে যেভাবে প্রাইসিং করতে হবে আমি সেভাবে করবো। যদি কম হয় কম, বেশি হয় বেশি, কারণ সবসময় কম প্রাইসিংয়ে যে কাস্টমারকে অ্যাট্রাক্ট করে তা কিন্তু না, অনেক সময় বেশি প্রাইসিং লাক্সারিয়াস যে গুডসগুলো আছে এগুলোকে আমরা দেখবো যে প্রেস্টিজিয়াস গুডসগুলোকে কিন্তু আমরা প্রাইসিং বেশি করলে তখন আবার কাস্টমার অ্যাট্রাকশন বাড়ে। তাহলে আমার অবজেক্টিভস হতে পারে আমাদের নতুন কাস্টমারকে অ্যাট্রাক্ট করা। এখানে স্যার সে লোতে সে সেট করছে প্রাইস করে টু প্রিভেন্ট কম্পিটিশন, তার উদ্দেশ্য হতে পারে কম্পিটিশনকে আমি প্রিভেন্ট করব। তার মানে কি তুমি হাই প্রাইস যদি রাখো, যে কোনো সময় তোমার একজন কম্পিটিটর লো প্রাইস নিয়ে আসতে পারে, তাহলে লো প্রাইস তুমি যখন রাখো তখন তুমি মানে কম্পিটিশন থেকে একটু বাইরে থাকতে পারবে, কম্পিটিশনটাকে তুমি বন্ধ করতে পারবে। তো তোমার উদ্দেশ্য হতে পারে এটা যে তুমি কম্পিটিশনে মানে তৈরি করতে যাচ্ছ না, সেজন্য তুমি লো প্রাইসে রাখতে পারো, তাহলে তোমার উদ্দেশ্য হতে পারে যে তুমি প্রিভেন্ট কম্পিটিশন। অথবা কি হতে পারে কিপ দ্য লয়্যালটি অ্যান্ড সাপোর্ট দ্য রিসেলার গ্রুপকে লয়াল রাখা বা তাদেরকে সাপোর্ট করা তোমার একটা উদ্দেশ্য হতে পারে। তার জন্য তোমাকে কিন্তু হাই মার্জিন রাখতে হবে, কারণ কি রিসেলাররা তো তোমার যে প্রোডাক্ট সম্পর্কে বলছে, তাহলে তাদেরকে একটা মার্জিন, হাই মার্জিন দিতে হবে, সুতরাং তার উপর বেসিস করে কিন্তু তার মানে এখানে আমাদের প্রাইসিং হতে পারে। ঠিক আছে, অথবা দেখো বলছে টু অ্যাভয়েড গভর্নমেন্ট ইন্টারভেনশন, অনেক সময় আছে গভর্নমেন্ট নির্ধারণ করে দেয় যে এটা কত প্রাইসিং হবে, সেটা আমাদের এই যে স্ট্যাপল যে ফুডগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা দেখি চাল ডাল পেঁয়াজ আদা রসুন এগুলো তো বলেই দিচ্ছে যে এই প্রাইসিং করতে হবে। এটা ছাড়াও কিন্তু গভর্নমেন্ট অনেক জায়গায় বলে দেয় যে এর থেকে বেশি প্রাইসিং হবে না। ঠিক আছে, তাহলে গভর্নমেন্টের ইন্টারভেনশনটাকে অ্যাভয়েড করার জন্য তোমাকে প্রাইসিং ওভাবে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী করতে হবে। আচ্ছা, আর কি বলছে যে প্রাইস ক্যান রিডিউস টেম্পোরারি টু ক্রিয়েট এক্সাইটমেন্ট টু ব্র্যান্ড, মানে তুমি যে আমাদের ডিসকাউন্ট অফারগুলো থাকে মূল্যহ্রাস, এগুলো আমাদের ব্র্যান্ডে একটা এক্সাইটমেন্ট তৈরি করার জন্য তুমি প্রাইসটাকে রিডিউস করতে পারো। আরেকটা কি বলছে প্রাইস টু হেল্প দ্য সেলস টু আদার প্রোডাক্ট, অনেক সময় আছে যে তোমার প্রোডাক্ট লাইনে অন্য প্রোডাক্ট সেল করার জন্য কিন্তু এই প্রোডাক্টের প্রাইসটাকে মানে সেট করতে পারো। যেমন কি হতে পারে আমাদের এই যে কম্পিউটার কিনলে, যদি প্রিন্টার কেনো, প্রিন্টার কিনলে একটা কার্ট্রিজ লাগে, এখন এরকম হতে পারে যে কার্ট্রিজটাকে বিক্রি করার জন্য তোমার প্রিন্টারের দামটাকে তুমি চেঞ্জ করতে পারো বা কমাতে পারো। প্রিন্টারের দাম কমিয়ে রাখলে কিন্তু কার্ট্রিজের দাম তুমি কিন্তু বাড়তি রাখছো, কারণ তুমি জানো যে তোমার প্রিন্টার ইউজ করলে তাকে তার কার্ট্রিজই কিনতে হবে। ঠিক আছে, এরকমভাবে টোনার যেটা আমরা বলি আর কি। আচ্ছা, এছাড়া দেখা যায় কি বলা হয়েছে যে প্রাইস ইজ অনলি ওয়ান অফ দ্য মার্কেটিং মিক্স টুলস
দ্যাট আর কোম্পানি ইউজেস টু অ্যাচিভ ইটস মার্কেটিং অবজেক্টিভস। তাহলে আমাদের মার্কেটিংয়ের যে মিক্সগুলো আছে তার মধ্যে এই আমাদের এই প্রাইসিং কিন্তু একটা টুলস, যেই টুলসের মাধ্যমে আমাদের অবজেক্টিভসগুলো আমরা ফুলফিল করতে চাই। আচ্ছা, এরপর দেখো কি বলেছে যে এটা ছাড়াও প্রোডাক্টের আমাদের যে 4P প্রোডাক্ট আছে, ডিস্ট্রিবিউশন আছে, প্রমোশন আছে, তাহলে এটার সাথে সাথে আমাদের আমাদের প্রাইসিং একটা মার্কেটিং মিক্সের অংশ। তাহলে প্রাইস ডিসিশন মাস্ট বি কনসিডারেট উইথ প্রোডাক্ট ডিজাইন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রমোশন অ্যাক্টিভিটিস। ঠিক আছে, from a effective integrated marketing program. Decision made for other marketing mix variable may affect pricing decision. তাহলে তোমার প্রোডাক্ট ডিজাইন কেমন হলো সেটার উপর ডিপেন্ড করে তোমার প্রাইসিং হতে পারে। তুমি ডিস্ট্রিবিউশন কি করছো, অনেক অ্যাগ্রেসিভ ডিস্ট্রিবিউশন যদি করো, অনেক এক্সটেন্সিভ ডিস্ট্রিবিউশন তুমি যদি করো, তোমার প্রোডাক্টের প্রাইসিং বেড়ে যেতে পারে। আবার প্রমোশন ডিসিশন তোমাদের খুব অ্যাগ্রেসিভ প্রমোশন হয়, তাহলে কিন্তু প্রোডাক্টের প্রাইস বেড়ে যেতে পারে। তাহলে প্রাইস কিন্তু আলাদা না, অবশ্যই অন্য তিনটা মার্কেটিং মিক্সের যে উপাদান তার সাথে সাথে এটা ইন্টিগ্রেটেড, সমন্বিত একটি ব্যবস্থা। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, দেখো এখানে বলছে মিন দ্যাট এখানে রিসেলার গ্রুপকে মানে এখানে রিসেলার মানে যে ডিস্ট্রিবিউশনের কথা এখানে বলা হয়েছে, যে রিসেলার গ্রুপকে সাপোর্ট করার জন্য বা তাদেরকে মানে কি বলবো, তাদেরকে প্রফিটেবল অবস্থায় আনার জন্য তারা কিন্তু প্রাইসিংটা হাই রাখতে হয়েছিল। কারণ হলো যে তারা রিসেলার গ্রুপকে তারা ফ্লারিশ করতে চায়। হ্যাঁ, হাই পারফরমেন্স কোয়ালিটি উইল মিন দ্যাট দ্য সেলার মাস্ট চেঞ্জ আ হাই প্রাইস টু কভার হায়ার কস্ট। ঠিক আছে, তাহলে এভাবে আমরা পাবো যে মোট কথা হলো আমাদের যে মিক্সটা, এই মিক্সটা কোনটা আলাদা না, ইন্ডিভিজুয়াল না, একটার সাথে একটা রিলেটেড, সেই জন্য প্রাইসটাও তো এখান থেকে আলাদা না, প্রাইসকেও অবশ্যই অন্যান্যগুলোর সাথেই ম্যাচ করে তোমাকে সেট করতে হবে। আচ্ছা, এরপরে বলছে যে কোম্পানি অফেন পজিশন দেয়ার প্রোডাক্ট অন প্রাইস অ্যান্ড টেলর দ্য মার্কেটিং মিক্স ডিসিশন। অনেক সময় যেটা হয়, যেটা আমরা কাস্টমার পারসিভ ভ্যালু পড়েছি, অনেক সময় যেটা হয় যে এই যে প্রোডাক্টের প্রাইসটা এই কাস্টমার মানে কত হবে সেটা মার্কেট আগে ডিসাইড হয়। হ্যাঁ, যে এটা কত হবে, তার উপর ডিপেন্ড করে টেলরিং দ্য প্রোডাক্ট মার্কেটিং অন্যান্য যে ডিসিশনগুলো আছে, তার প্রমোশন কী হবে, তার ডিস্ট্রিবিউশন কী হবে, প্রোডাক্টের ডিজাইন কী হবে, এটা কিন্তু প্রোডাক্টের প্রাইসিং হিসেবে নির্ধারণ হয়। এবং এটা একটা পজিশনিং ফ্যাক্টর, মানে তুমি যেই মার্কেটে এসেছো প্রোডাক্ট নিয়ে, সেটা হয়তো আলাদা একটা প্রাইসিং আছে মার্কেটে অলরেডি সেট, তো তুমি তো তার থেকে ডিফারেন্ট কিছু করতে হবে, বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যেই প্রাইসটা আছে সেই প্রাইসটাকে ঠিক রেখে কস্ট কত হবে সেটাকে তোমার নির্ধারণ করতে হবে, এবং এটাকে বলা হয় কিন্তু টার্গেট কস্টিং। ঠিক আছে, টার্গেট কস্টিংটা কি জিনিস, আমরা তো আগে কস্ট হলো তারপরে আমরা মার্ক আপ রেখেছি, এখানে তা না। এখানে হলো আগে তুমি এই প্রোডাক্টের প্রাইসিং কত হবে সেটা তুমি নির্ধারণ করো, যে কাস্টমার কত দামে কিনবে বলে তুমি আশা করছো, তার উপর বেসিস করে তোমার মার্ক আপটা বাদ দিয়ে, হ্যাঁ, সেলস থেকে প্রফিটটা বাদ দিয়ে তুমি টার্গেট কস্টটা পাবে। তাহলে টার্গেট কস্টের উপর ডিপেন্ড করে তুমি বারবার রি-ইঞ্জিনিয়ারিং করে তোমার প্রোডাক্টটাকে ডিজাইন করে নিবে যে তুমি কী প্রোডাক্টটা মার্কেটে দিতে পারবে। ঠিক আছে, এবং সেটাকে আমরা কিন্তু টার্গেট কস্টিং বলছি। এখানে এক্সাম্পল টাটা ন্যানোর কথা বলা হয়েছে, যেটা কিছু না গিয়ে বললাম। টাটা ন্যানো কিন্তু তারা প্রাইস যখন সেট করেছে, তারা কিন্তু মারুতির উপর ডিপেন্ড করে সেট করে নিয়েছে, যেটা 1 লাখের অ্যাবাভ 1 লাখ হবে না, 1 লাখ রুপিসের বেশি হওয়া যাবে না। তার উপর ডিপেন্ড করে কিন্তু টাটা ন্যানোর যে ইন্টেরিয়র বা যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করা হয়েছে। ঠিক আছে, এই টার্গেট কস্টিংয়ের কনসেপ্টটা কিন্তু আমাদের মানে খুব বহুল ব্যবহৃত আর কি। তোমরা যখন বড় হবে, মানে ফোর্থ ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যাবে, তখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে টার্গেট কস্টিংটা পড়বে। আচ্ছা, এরপরে আসো অর্গানাইজেশনাল কনসিডারেশন। অর্গানাইজেশনে কে তোমার সেট করবে, হুম, ঠিক আছে, হু উইদিন দ্য অর্গানাইজেশন, কে প্রাইসটা সেট করবে, এটা একটা ফ্যাক্টর। কে করবে, অনেকেই করতে পারে, টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে একদম সেলস পার্সন সেও করতে পারে। যেমন এখানে বলছে যে যেগুলো স্মল যে কোম্পানিজগুলো আছে, সেই কোম্পানিজগুলোতে কিন্তু টপ ম্যানেজমেন্ট করে। আবার যেটা তোমার বড় কোম্পানি, সেখানে কিন্তু ডিভিশনাল আর প্রোডাক্ট লাইন ম্যানেজার যারা আছে তারা করছে। ঠিক আছে,
আবার ইন্ডাস্ট্রিয়াল মার্কেটসে দেখা যায় যে সেলস পিপলের কাছে একটা তাদের একটা পাওয়ার থাকে যারা নেগোশিয়েট করতে পারে। তারা নেগোশিয়েট করে একটা প্রাইস রেঞ্জ থাকে, সেই রেঞ্জের মধ্যে তারা প্রাইসটাকে সেট করে নিতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের এখানে যেটা কথাটা লেখা আছে যে এটা হতে পারে যে টপ ম্যানেজমেন্ট সেট করছে প্রাইসিং পলিসিটা বা প্রাইসিং কত হবে স্ট্র্যাটেজিসগুলো, কিন্তু তারা কিন্তু এই লোয়ার লেভেলে ম্যানেজমেন্ট যা প্রপোজ করছে তার উপর বেসিস করেই কিন্তু এই ডিসিশনগুলো নিতে হচ্ছে। কারণ লোয়ার লেভেল ম্যানেজমেন্ট একেবারে ফ্রন্ট এন্ডে যারা আছে তারা কিন্তু কাস্টমারের অনেক কাছে থাকে, সুতরাং তাদের যে ফিডব্যাকটা তারা কিন্তু মার্কেটকে রিপ্রেজেন্ট করতে পারে। তো সেটা খুব আমাদের জন্য খুব মূল্যবান, যার কারণে টপ ম্যানেজমেন্ট সেট করলেও তারা কিন্তু লোয়ার লেভেলে যারা আছে তাদের ওপিনিয়নটা তারা গ্রহণ করছে। আচ্ছা, এখানে ইজ আ কি ফ্যাক্টর, অনেক কোম্পানি আছে যে কোম্পানির জন্য প্রাইসিং একটা কি ফ্যাক্টর। সেই কোম্পানিগুলোদের জন্য কিন্তু প্রাইসিং ডিপার্টমেন্টই আছে আলাদা, তারা শুধু প্রাইসিং সেট করে। যেমন এখানে উদাহরণ দিয়েছে এয়ারলাইন্স, অ্যারোস্পেসেস, স্টিল, রেলরোডস, অয়েল কোম্পানিজ, এদের জন্য প্রাইসিং একটা কি ফ্যাক্টর, অনেক বিশাল একটা ব্যাপার সেট করাটা, যার কারণে প্রাইসিং একটা আলাদা এখানে ডিপার্টমেন্টই আছে তাদের জন্য। আচ্ছা, আর সেলস আর কারা এখানে করছে, ইনফ্লুয়েন্স করছে, তার মধ্যে সেলস ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, ফিনান্স ম্যানেজার অ্যান্ড অ্যাকাউন্টেন্টস, এরাও কিন্তু আমাদের প্রাইসিং সেট করার সময় তাদের যে একটা কনসিডারেশন, তাদের যে একটা ওপিনিয়ন, সেগুলো আমরা ফলো করছি বা আমরা কনসিডার করছি। আচ্ছা, এরপরে আমাদের টপিকটা হলো দ্য মার্কেট অ্যান্ড ডিমান্ড। হ্যাঁ, আমরা মার্কেট এবং ডিমান্ড সেটা আমাদের করতে হবে। তার মানে কি, আমরা ডিমান্ড কার্ভের কথা নিশ্চয়ই তোমরা শুনেছো, তোমরা ইকোনমিক্সে পড়েছো যে ডিমান্ড যে কার্ভটা, যে প্রাইসের সাথে ডিমান্ডের যে সম্পর্কটা, রিলেশনশিপটা, এটা একটু বুঝে নিতে হবে। কারণ তুমি প্রাইস যদি একটু বাড়াও, হয়তো ডিমান্ড অনেক কমে যেতে পারে, আবার অনেক কমে নাও যেতে পারে, সেটা প্রোডাক্ট ওয়াইজ, মার্কেটের নেচার ওয়াইজ সেটা ডিপেন্ড করবে। তাহলে আমাদের এই রিলেশনশিপটা, প্রাইসের সাথে ডিমান্ডের যে রিলেশনশিপটা, বা মার্কেটে ডিমান্ডের সাথে প্রাইসের যে রিলেশনশিপটা, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা আমরা ডিমান্ড কার্ভের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে প্রাইসিং ইন ডিফারেন্ট টাইপ অফ মার্কেটস, আমাদের মার্কেটে বিভিন্ন ধরনের যে মার্কেট আছে তার উপরে বেসিস করে আমাদের কীভাবে প্রাইসিংটা হয় সেটা আমরা আগে একটু দেখি, তারপরে আমরা তার সাথে ডিমান্ড কার্ভকে দেখে নিব। যেমন আমাদের মার্কেট হতে পারে পিওর কম্পিটিশন মানে কি, যেখানে মেনি বায়ার্স আর মেনি সেলার্স, তাই না? এবং কি ধরনের এখানে উইট, কপার, ফিনান্সিয়াল সিকিউরিটিজ, এগুলো হতে পারে উদাহরণ হিসেবে। তাহলে যেই পিওর কম্পিটিশন মার্কেট আমরা কখন বলি, যখন অনেক বায়ার এবং অনেক সেলার আছে, এবং এখানে কিন্তু কোনো সিঙ্গেল কোনো বায়ার সে কিন্তু প্রাইস নির্ধারণ করতে পারে না। দেখো, সেলার হ্যাজ মাচ ইফেক্ট অন দ্য গোয়িং মার্কেট প্রাইসের উপরে কোনো একজন সেলারের কোনো থাকে না, প্রভাব সেভাবে থাকে না। মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর সেটা নির্ধারণ হচ্ছে যে কতটুকু প্রাইস হবে। এবং সেলার ক্যানট চার্জ মোর দ্যান দ্য গোয়িং প্রাইস। তোমার যে গোয়িং যে প্রাইসটা, মার্কেট যে প্রাইসটা, সেই প্রাইসের থেকে বেশিও করতে হবে না, কমও কিন্তু করে না। শুধু কম করলে সে তার প্রফিট হারাবে, এটাই আর কি। কিন্তু বেশি করতে হবে না, বেশি করে তো সে ক্রেতাই পাবে না। ক্রেতা তো মার্কেটে অ্যাভেলেবেল, তার কাছে পণ্য আছে, তার অপশন আছে, সুতরাং সে তোমার প্রোডাক্ট কিনবে না। আর কম্পিটিশন মার্কেট, দেখো, মার্কেটিং, রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রাইসিং, অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন, এগুলোর কিন্তু খুব লিটল এফেক্ট, নো এফেক্ট বলতে পারো। এই ইফেক্টগুলো এগুলো খুব বেশি কাজ করে না, যার কারণে এই মার্কেটাররা কিন্তু একটু কম এফোর্ট দেয় এসবের উপরে। ঠিক আছে? তাহলে মার্কেটিং, রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রাইসিং, অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন, এগুলোর দিকে তারা একটু কমই ঝোঁকে, কারণ এখানে ওই ডিমান্ড সাপ্লাইয়ের উপরে কিন্তু প্রাইসিংটা নির্ধারণ হয়। ঠিক আছে? তুমি আলাদা করে কোনো অ্যাডভার্টাইজিং করেছো, কোনো মার্কেটিং রিসার্চ করেছো, সেই ক্যাটাগরিতে এটা পড়েই না, এই প্রোডাক্টগুলো পড়েই না। আচ্ছা, এরপরে দেখো, আন্ডার মোনোপলিস্টিক কম্পিটিশন, এখানেও মেনি বায়ার অ্যান্ড সেলার্স, কিন্তু প্রাইস রেঞ্জটা হলো একটা রেঞ্জ, হ্যাঁ, একটা ওভারঅল প্রাইস রেঞ্জ। ওখানে যেরকম একটা নির্দিষ্ট প্রাইস ছিল, আর এখানে একটা রেঞ্জের মধ্যে। তো এই যে প্রাইস রেঞ্জটা চেঞ্জ হচ্ছে কেন? কারণ হলো প্রোডাক্টটা ডিফারেন্সিয়েট করতে পারছে, প্রোডাক্টের মধ্যে সুযোগ আছে কিছু অ্যাড করার। ঠিক আছে? সেটাকে আমরা মোনোপলিস্টিক কম্পিটিশনে প্রাইসিংটা দেখছি। তাহলে ফিজিক্যাল প্রোডাক্ট ক্যান বি ভ্যারিড ইন কোয়ালিটি, ফিচার্স অ্যান্ড স্টাইল, অর দ্য অ্যাকম্পানিং সার্ভিস ক্যান বি ভ্যারিড। কেন ভ্যারি করছে? আমি বললাম যে ডিফারেন্সিয়েট দেয়ার অফারটাকে তারা ডিফারেন্সিয়েট করতে পারছে দেখেই প্রাইসিংটা ভ্যারি করছে।
এবং এটা স্টাইল, ডিজাইন, কোয়ালিটি, ফিচার এসব কারণে হতে পারে, ঠিক আছে। এবং ডেভেলপ ডিফারেন্সিয়েট অফার, এখানে যেমন আগে আমরা পিওর কম্পিটিশন মার্কেটে বলেছি যে এগুলো ডেভেলপমেন্ট, রিসার্চ, সেলস প্রমোশন, অ্যাডভার্টাইজিং কোনো কাজে লাগবে না, কিন্তু এখানে কিন্তু তা না। এখানে ব্র্যান্ডিং, অ্যাডভার্টাইজিং, পার্সোনাল সেলিং, তারপরে মার্কেট রিসার্চ, এগুলো কাজ করবে, ঠিক আছে, এগুলো কাজ করবে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম, এটা আমাদের কোনটা আন্ডার মনোপলিস্টিক মার্কেট। আরেকটা কথা কি বলেছে, বিকজ দে আর মেনি কম্পিটিটরস ইন সাচ মার্কেট, ইচ ফার্ম ইজ লেস এফেক্টেড by competitors pricing strategy than in oligopolistic market. Oligopolistic market সম্পর্কে আমরা পরে পড়বো, যেখানে ফিয়ার বা সেলারের সংখ্যা ফিয়ার। তাহলে এখানে দেখো প্রাইস সেন্সিটিভিটিটা কম, মানে তোমার কম্পিটিটর কি প্রাইস রাখছে তার উপরে তোমার প্রাইসিং স্ট্র্যাটেজি খুব বেশি এফেক্ট করে না। যেমন এটা উদাহরণ আমরা কি বলতে পারি, যেমন আমাদের ফার্নিচার যদি বলো, ফার্নিচারের মধ্যে অটোবি বা হাতিল বা আক্তার, এই যে ফার্নিচারের এই যে এই ব্র্যান্ড নেমগুলো, এগুলো যে অবস্থান করেছে তাদের প্রাইসিংটাকে একটু বেশি রাখে, তারা কিন্তু প্রুভ করতে পারে যে হ্যাঁ আমাদের ডিজাইন ভালো, আধুনিক ডিজাইন বা দেখতে সুন্দর, দৃষ্টিনন্দন, এই জিনিসগুলো তারা স্ট্যাবলিশ করতে পেরেছে। কিন্তু কাঠের দোকান তো, মানে ফার্নিচারের দোকান তো অনেক আছে, অনেক, কিন্তু তার ভিতর থেকে এই যে এই ব্র্যান্ড নেমগুলোকে তারা যে ব্র্যান্ডিংটা করতে পেরেছে, তাদের প্রাইস রেঞ্জও একটু ডিফারেন্ট, তাই না, প্রাইসও বেশ ভালোই হয় এই ধরনের ফার্নিচারগুলো। তাহলে তারা যে করতে পেরেছে তার কারণটা হলো যে তারা কিন্তু স্ট্যাবলিশ করতে পেরেছে, ডিফারেন্সিয়েট করতে পেরেছে তাদের প্রোডাক্টগুলোকে, হ্যাঁ। এবং এই যে প্রাইস সেন্সিটিভিটি খুব বেশি নাই, মানে হয়তো 2-3টা যে যারা ব্র্যান্ডিং ভালো করছে তাদের মধ্যে থাকতে পারে, কিন্তু ইন টোটাল সব ফার্নিচারের দোকানের সাথে তাদের প্রাইসের কম্পিটিশনটা সেভাবে নাই। আচ্ছা, পলিস্টিক কম্পিটিশন, এখানে কি ফিউ সেলার, এখানে এবং ফিউ সেলার এবং একজন আরেকজনের উপরে ভীষণভাবে ডিপেন্ডেন্ট প্রাইসিংয়ের ক্ষেত্রে। দেখো হাইলি সেন্সিটিভ টু ইচ আদার্স প্রাইসিং অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, কে কীরকম মার্কেটিং স্ট্র্যাটেজি রাখছে, প্রাইসিং রাখছে, সেটা কিন্তু খুব সেন্সিটিভ এখানে, ঠিক আছে। এবং এখানে দেখো প্রোডাক্ট ক্যান বি ইউনিফর্ম, এটা ইউনিফর্ম প্রোডাক্টও হতে পারে, যেমন স্টিল, অ্যালুমিনিয়াম হতে পারে, অথবা নন ইউনিফর্ম হতে পারে, যেমন আমাদের কার্স, কম্পিউটার্স এগুলোর মতো। যেমন কারের তো অনেক ডিফারেন্স, মানে এটা ইউনিফর্ম তো বলা যাবে না, আবার কম্পিউটারও তাই অনেক রকমের আছে, কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা কম্পিটিশন আছে, খুব মানে খুব সিভিয়ার কম্পিটিশন যেটা আমরা বলবো আর কি, ভালো কম্পিটিশন এখানে। দেয়ার আর ফিউ সেলার বিকজ ইট ইজ ডিফিকাল্ট ফর নিউ সেলার টু এন্টার দ্য মার্কেট। তাহলে আমাদের ট্রেডের মধ্যে মানে এন্ট্রান্সের যেই কস্টটা এটা অনেক বেশি, এবং যার কারণে নতুন নতুন সেলার চাইলেই আসতে পারছে না। এটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা বলি, যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অনেক বেশি, যার কারণে কি হচ্ছে যে নতুন সেলার আসতে পারছে না, এবং তার কারণে ফিউ সেলার এখানে আছে। আচ্ছা, আর বলছে ই সেলার ইজ অ্যালার্ট টু কম্পিউটার স্ট্র্যাটেজি অ্যান্ড মুভস, প্রত্যেকটা সেলার তাদের কম্পিউটার কীভাবে স্ট্র্যাটেজি এবং তাদের মানে মুভস, মানে তারা কী করছে, ঠিক আছে, সেটা তারা অ্যালার্ট এই ব্যাপারে। আর পিওর মনোপলি, এখানে তো একজন সেলার হলো একজন, এটা হতে পারে গভর্নমেন্ট মনোপলি, এটা হতে পারে রেগুলেটেড মনোপলি, ঠিক আছে, প্রাইভেট রেগুলেটেড, এটা হতে পারে প্রাইভেট নন রেগুলেটেড মনোপলি। তাহলে যেটা রেগুলেটেড সেটা কিন্তু গভর্নমেন্ট এটা করছে, কন্ট্রোল করছে। তাহলে ইন হ্যান্ডেল ডিফারেন্ট ইচ কেসেস কী হবে, যেখানে তোমার রেগুলেটেড মনোপলি সেটা হলো ফেয়ার রিটার্ন, এটা গভর্নমেন্ট রেগুলেট করছে যে কী হবে, এটা ফেয়ার, সে চাইলে অনেক বেশি মার্জিন সে রাখতে পারবে না, ঠিক আছে। কিন্তু প্রাইভেট নন রেগুলেটেড যেগুলো আছে সেগুলো সে চাইলেই ফ্রি, হ্যাঁ ঠিক আছে, ফ্রি টু প্রাইস, সে প্রাইস ইচ্ছা মতো রাখতে পারে, কিন্তু তারপরও কি সে কিন্তু অনেক বেশি হাই প্রাইস সাধারণত রাখে না। এটা অবশ্য যদি খুব নতুন টেকনোলজি হয় সেটা ডিফারেন্ট কথা, তো নর্মালি যা হয় তারা কম্পিটিশন বন্ধ করার জন্য তারা কিন্তু লো প্রাইসটাকেই প্রেফার করে, হ্যাঁ, খুব বেশি হাই প্রাইসে তারা যায় না। আচ্ছা, অ্যানালাইজিং দ্য প্রাইস ডিমান্ড রিলেশনশিপ, যেটা আমরা বললাম যে আমাদের মার্কেট আর ডিমান্ডের মধ্যে আমরা মার্কেটটাকে দেখলাম যে ডিফারেন্ট টাইপ অফ মার্কেটে আমাদের প্রাইসিং স্ট্র্যাটেজি কীরকম হতে পারে। এখন আমরা যেটা দেখবো সেটা হলো ডিমান্ড রিলেশনশিপ, প্রাইসের সাথে ডিমান্ড রিলেশনশিপ। তাহলে প্রাইস এবং ডিমান্ডের রিলেশনশিপের ক্ষেত্রে যে যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে আমরা ডিমান্ড কার্ভ বলি। তার মানে কি বিভিন্ন প্রাইসের ডিমান্ডটার যে ওঠানামা বা যে চেঞ্জটা, এটা আমরা যে কার্ভের যে চিত্রের মাধ্যমে, যে গ্রাফের মাধ্যমে প্রকাশ করি সেটাই আমাদের ডিমান্ড কার্ভ।
আচ্ছা তাহলে দেখো আমাদের ডিমান্ড কার্ভে কি বলছে যে a curve that shows the number of units of the market will buy in a given time period at different prices that might be charged, ঠিক আছে। আচ্ছা এছাড়া কি বলছে যে দ্য নর্মাল কেস যেটা হয় যে ডিমান্ড আর সাপ্লাইটা কিন্তু ইনভার্সলি রিলেটেড, মানে কি কেউ বাড়লে একটা কমবে ইনভার্সলি আর কি, তার সম্পর্কটা নেগেটিভ আর কি, বিপরীতমুখী। তার মানে কি যে যদি ডিমান্ড বেশি থাকে, হ্যাঁ মানে তুমি যদি প্রাইস বাড়িয়ে দাও তাহলে কি হবে, ডিমান্ডটা কমে আসবে, ঠিক আছে। আবার তুমি যদি প্রাইস কমো তাহলে ডিমান্ডটা বেড়ে যাবে, এটা হলো নর্মাল। সাধারণত কি হয় যে কেন কম হচ্ছে, যে এটা যদি এমন হয় যে বাজেটেড প্রবাবলি উইল, মানে তার যদি লিমিটেড বাজেট হয়, যে তোমার বায়ার তার যদি বাজেটটা লিমিটেড হয় তাহলে সে কি করবে, যে সে আগে তার যে টাকা দিয়ে কিনতে পারতো সে টাকা দিয়ে তো সে পরিমাণ কিনতে পারছে না, তাহলে কম কিনছে। তো সেই কারণে দেখা যাবে যে মানে প্রাইসটা বাড়লে ডিমান্ডটা কমে যাবে। আবার ডিফারেন্টও আছে, যেটা আমি কিছু আগে তোমাদের একবার বলেছি যে প্রেস্টিজিয়াস গুড যেগুলো আছে এগুলোতে আবার দেখা যায় আপওয়ার্ড, মানে তুমি প্রাইস বাড়লে ডিমান্ড বেড়ে যায়, মানে কাস্টমারের কাছে এরকম একটা ইমপ্রেশন বা এরকম একটা ছবি আসে যে না এটা লাক্সারিয়াস গুড, এটা প্রাইস ভালো, তার মানে এটা ভালো প্রোডাক্ট, ঠিক আছে। সেই কারণে এই ধরনের প্রোডাক্টে আমরা দেখবো যে স্লোপটা আপওয়ার্ডস, মানে আমরা তো কার্ভটা ডিমান্ড কার্ভ বলেছি যে এটা তো আমরা দেখবো একটু পরে, এটা ডাউনওয়ার্ড, কিন্তু এই প্রেস্টিজিয়াস গুডের ক্ষেত্রে এটা আপওয়ার্ড, মানে প্রাইস বাড়লো ডিমান্ড বাড়লো, হ্যাঁ। আচ্ছা দেখো মোস্ট কোম্পানিজ ট্রাই টু মেজার দেয়ার ডিমান্ড কার্ভ বাই এস্টিমেটিং ডিমান্ড এট ডিফারেন্ট প্রাইসেস, ঠিক আছে। ডিফারেন্ট প্রাইসেসে এটা করতে চায়। মনোপলি আমাদের মার্কেটের নেচার যদি মনোপলি হয় সেখানে ডিমান্ড কার্ভটা টোটাল একটা পিকচার দিবে, হ্যাঁ, যে প্রাইসের সাথে ডিমান্ডটা কীভাবে চেঞ্জ হচ্ছে। কিন্তু তোমার যদি কম্পিটিশন যদি থাকে তাহলে কিন্তু ডিমান্ড কার্ভটা একটা কমপ্লিট পিকচার দিবে না, কারণ এখানে তোমার ডিমান্ড কার্ভটা ডিপেন্ড করে যে তোমার কম্পিটিটিভ প্রোডাক্টটা প্রাইসটা কীরকম, সে কি প্রাইস চেঞ্জ করেছে নাকি চেঞ্জ করেনি, বা তার মুভসটা কি তার উপর ডিপেন্ড করবে। কিন্তু তো সেটা বলছে যে ডিপেন্ড অন ওয়েদার কম্পিটিটার্স প্রাইস স্টে কনস্ট্যান্ট অর চেঞ্জ উইথ দ্য কোম্পানিজ ওন প্রাইসেস, ঠিক আছে। তাহলে তুমি যদি পিওর কম্পিটিটিভ মার্কেটে বা যে মার্কেটে কম্পিটিশন আছে সেখানে যদি ডিমান্ড কার্ভের কথা বলো, সেটা কিন্তু সবসময় একদম নর্মাল যে রুলটা আছে সেই রুলে সবসময় চলবে না, ঠিক আছে। এটা অনেকখানি ভ্যারি করবে কম্পিটিটর কীভাবে তার উপরে মানে তার সাড়াটা কী, তার রেসপন্সটা কী তার উপরে। আচ্ছা তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, মানে আমাদের প্রাইসের সাথে ডিমান্ডের যে চেঞ্জটা, প্রাইস চেঞ্জের সাথে সাথে ডিমান্ডের যে চেঞ্জটা, এটাকে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলছি। মানে কখনো কখনো আমাদের এই চেঞ্জটা অনেক বড় হয়, কখনো কখনো কম হয়, মানে প্রাইস চেঞ্জের সাথে ডিমান্ড অনেক বেশি চেঞ্জ হয়ে গেল, আবার মানে চেঞ্জটা তেমন হচ্ছে না, সামান্য হচ্ছে। তাহলে এই যে রেঞ্জটা, এইটাকে আমরা কতটুকু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা বলছি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। দেখো একটা সূত্র এখানে আছে যে আমরা কীভাবে করতে পারি যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা মানে ক্যালকুলেট করি কীভাবে, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড এবং পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, তাহলে প্রাইসের সাথে সাথে ডিমান্ডটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলি। আচ্ছা তাহলে আমাদের এই ডিমান্ড একটা হতে পারে, মানে আমাদের এটা ইনলাস্টিক হতে পারে, ইলাস্টিক হতে পারে। আমরা আসলে একটু দেখে নিই, যেমন এখানে ডিমান্ড কার্ভে এই যে ছবিটা আছে, এই ছবিতে দেখো যে কোয়ান্টিটি 1 ছিল, কোয়ান্টিটি 2 হয়েছে, প্রাইস 1 ছিল, প্রাইস 2 হয়েছে। তাহলে যখন P1 ছিল প্রাইস তখন কোয়ান্টিটি হলো Q1, কিন্তু যখন একটু বেড়ে P2 হলো তখন কোয়ান্টিটি দেখো খুব সামান্যই কমে Q2 হয়েছে। এটা হয় কি, এটা তোমার সাধারণত যে আমাদের যেটা যে পণ্যগুলো খুব মানে খুব প্রয়োজনীয়, খুব অত্যাবশ্যকীয় পণ্য যেগুলো, এই পণ্যগুলো প্রাইস চেঞ্জের সাথে খুব বেশি চেঞ্জ হওয়ার সুযোগ নেই, কারণ যে পরিমাণ চাল আমি কিনবো সেটা তো কিনবই, হয়তো আমি অন্য কোনো পারচেজ আমার কমে আসবে, অন্য কোনো কিছু থেকে বাজেটটা কমিয়ে এনে আমি চাল কিনবো বা আমার খাবারের যোগান দিব, ঠিক আছে। যার কারণে এটার প্রাইসের চেঞ্জের সাথে ডিমান্ড কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না। কিন্তু আবার কখনো কখনো, আচ্ছা এটাকে আমরা বলছি কি ইনইলাস্টিক ডিমান্ড, যেটা নাকি প্রাইস চেঞ্জের সাথে সাথে ডিমান্ড খুব বেশি চেঞ্জ হচ্ছে না। দেখো ইফ ডিমান্ড হার্ডলি চেঞ্জেস উইথ এ স্মল চেঞ্জ ইন প্রাইস উই সে দ্যাট ডিমান্ড ইজ ইনইলাস্টিক, এটা ইলাস্টিক না। এই যে আমাদের ইলাস্টিসিটি আমরা বলি এটা ইনইলাস্টিক, খুব বেশি না, খুব বেশি চেঞ্জ হচ্ছে না। আচ্ছা আর এটা হলো আমাদের দেখো
যে আমাদের আগে প্রাইস ছিল P1, আমরা P2 করেছি, অল্পই চেঞ্জ হয়েছে, কিন্তু কোয়ান্টিটি দেখো, কোয়ান্টিটি আগে Q1 ছিল, এখন Q2 হয়ে গেছে। তাহলে আমাদের কি হলো যে প্রাইস চেঞ্জের সাথে সাথে ডিমান্ড অনেক বেশি চেঞ্জ হয়েছে। এটা উদাহরণ কি দেবো বলো? এটা আমি পেঁয়াজের উদাহরণ দিই, আমার জন্য দিই পেঁয়াজের উদাহরণ। যখন পেঁয়াজের দাম বেড়ে যায় তখন আমি তো সব কিছুতে পেঁয়াজ দেওয়া কমিয়ে দিই, দেওয়া মানে রাগ করে, যে পেঁয়াজ নিয়ে তোমরা ব্যবসা করছো, দাঁড়াও পেঁয়াজই খাবো না, এরকম একটা অবস্থা আর কি। তো এরকমভাবে আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের না মানে আমাদের সেরকমভাবে অত্যাবশ্যকীয় না, সেগুলোর ক্ষেত্রে এরকম দেখা যায় যে প্রাইস একটু বাড়লে একদম হয়তো আমরা ডিমান্ডটা কমিয়ে দিচ্ছি, পরে আবার প্রাইস যখন ঠিক হবে তখন আবার আমাদের ডিমান্ডটা আগের অবস্থায় চলে আসে। তাহলে এই ধরনের ডিমান্ডকে আমরা বলছি ইলাস্টিক, যেটা প্রাইস চেঞ্জের সাথে সাথে ডিমান্ড খুব ড্রাস্টিক্যালি বা একটা মানে ফিজিবল চোখে পড়ার মতো চেঞ্জ হচ্ছে। তাহলে ইফ ডিমান্ড চেঞ্জেস গ্রেটলি উই সে দ্যাট ডিমান্ড ইজ ইলাস্টিক। ঠিক আছে, তাহলে হার্ডলি চেঞ্জ হলে সেটাকে আমরা ইনইলাস্টিক বলছি, গ্রেটলি চেঞ্জ হলে সেটাকে আমরা কি বলছি, এটাকে আমরা ইলাস্টিক বলছি। আচ্ছা, হোয়াট ডিটারমাইন দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড? এই যে ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা কেমন হবে সেটা কি কি সেটা ডিটারমাইন করে? দেখো কয়েকটা প্রশ্ন আছে এখানে। বায়ার আর লেস প্রাইস সেন্সিটিভ কখন? যেমন দেখো প্রথমে কি বলেছে, দ্য প্রোডাক্ট দে আর বাইং ইজ ইউনিক। যদি প্রোডাক্টটা ইউনিক হয় এবং ইন কোয়ালিটি, প্রেস্টিজ অ্যান্ড এক্সক্লুসিভনেস, তোমার যদি এই যে প্রাইস সেন্সিটিভিটি, এটা ডিপেন্ড করে কি প্রোডাক্টটা যদি ইউনিক হয় বা এটা যদি প্রেস্টিজিয়াস হয়, এটা এক্সক্লুসিভ হয়, তাহলে তো প্রাইস চেঞ্জের সাথে সাথে খুব বেশি চেঞ্জ হবে না। ঠিক আছে, তাই লেস প্রাইস সেন্সিটিভ যখন হবে তখনই কিন্তু আমাদের এটা ইনইলাস্টিক প্রোডাক্ট হবে। আচ্ছা, সাবস্টিটিউট প্রোডাক্ট, যে প্রোডাক্টের সাবস্টিটিউট প্রোডাক্ট আছে সেগুলো তো প্রাইস সেন্সিটিভ হবে, কিন্তু যখন সাবস্টিটিউট প্রোডাক্ট হার্ড টু ফাইন্ড, অথবা বলছে যে ক্যানট ইজিলি কম্পেয়ার দ্য কোয়ালিটি অফ সাবস্টিটিউট, তুমি সাবস্টিটিউটের কোয়ালিটিকে জাজ করতে পারছো না, বা এটাকে তুমি প্রোডাক্টটাকে নাই মানে সাবস্টিটিউট নাই, ঠিক আছে, তখন তুমি কি করবে, তখন তোমার দেখা যাবে যে এটার প্রাইস সেন্সিটিভিটি কম হবে, মানে ইনইলাস্টিক ডিমান্ড হবে। আর টোটাল এক্সপেন্ডিচার, এমন যদি হয় যে তোমার যে এই যে প্রোডাক্টটা তুমি কিনছো তার জন্য যে এক্সপেন্ডিচার লাগবে আর তোমার যে ইনকাম তার তুলনায় সেটা নগণ্য, হ্যাঁ, মানে অনেক মানে খুব রিচ একজন পিপলের জন্য পেঁয়াজের দামে ওঠানামা তো আর কোনো সমস্যা না, তাই না? সে যে পরিমাণ আগেও কিনেছে এখনও কিনছে। তাহলে এরকমভাবে যদি এমন হয় যে আমি যেটা কিনছি সেটা আমার ইনকামের তুলনায় খুবই নগণ্য, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো যে ইনইলাস্টিক ডিমান্ড আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা, কম্পিউটার স্ট্র্যাটেজি অ্যান্ড প্রাইসিংয়ের ক্ষেত্রে আমরা কি দেখবো? এখানে আমাদের কম্পিউটার স্ট্র্যাটেজি অ্যান্ড আচ্ছা, আমরা একটা কাজ করি, আমি এখানেই শেষ করি, হ্যাঁ, ক্লাস সময় অনেকক্ষণ হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে তাহলে কম্পিটিটর স্ট্র্যাটেজি অ্যান্ড প্রাইসিং থেকে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব যে একটা কোম্পানির ক্ষেত্রে তার কম্পিটিটরের যে প্রাইসিংটা, এই প্রাইসিংটা মানে কম্পিউটার স্ট্র্যাটেজিটা তার আমাদের কোম্পানির প্রাইসিংয়ের ক্ষেত্রে কীভাবে ওঠানামা করে। তাহলে আমি সে পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করুন।